শান্তিপুর নামের এই ছোট্ট গ্রামে নদী আছে, সবুজ মাঠ আছে, আর আছে সাধারণ মানুষের সংসার। কিন্তু এত সুন্দর গ্রামের মানুষের মনগুলো সুন্দর নয়। সেখানে কেবলই আছে অন্যের দোষ ধরা আর অবহেলা। ওই দেখো, শ্যামলী আবার সকাল সকাল উঠোন ঝাড়তে লেগে গেছে। হ্যাঁ দেখেছি, কিন্তু মেয়েটার কালো মুখটা দেখলেই যেন আমার সকালটা মাটি হয়ে যায়। এত কালো একটা মেয়েকে কে যে বিয়ে করবে সেটাই আমি ভেবে পাই না। এমনিতেই তো গরিব ঘরের মেয়ে, তার ওপর আবার গায়ের রং কালির মতো। আমি তো আপনাদের কারোর পথে বাধা হয়ে দাঁড়াইনি বৌদি। তাহলে তাহলে এসব কেন বলছেন? বাবা, এত কথা শুনতে পারি না। এখন দেখি মুখে মুখে তর্ক করতেও শিখেছে। এই চল। শ্যামলী, অনেক তো বেলা হলো, তুই কি হাঁড়িতে ভাত বসিয়েছিস? হ্যাঁ মা, আমি তো অনেক আগেই চুলোয় ভাত ছড়িয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি আগে না চড়িয়ে যদি তোর কপালটা একটু ভালো হতো তবে বেশি শান্তি পেতাম। এসব বলে কষ্ট পেও না মা, মানুষের ভাগ্য তো আর নিজের হাতে থাকে না বলো। ভাগ্য দিয়ে কি হবে? আমাদের এই সমাজের মানুষ তো আর মন দেখে না, তারা শুধু গায়ের রং দেখে। গায়ের রং কালো বলে আমি কি সমাজের কাছে এতই অযোগ্য মানুষ? তুই অযোগ্য নোস রে মা, কিন্তু এই স্বার্থপর মানুষগুলো তোর মনের সৌন্দর্যটা বুঝতেই চায় না। তুমি শুধু শুধু এসব ভেবে নিজের মন খারাপ করো না মা। নিজে জন্ম দিয়েছি তোকে, চোখের সামনে তোর এমন কষ্ট দেখে আমি মন খারাপ না করে কিভাবে থাকি? যাই হোক, তুই রান্নাটা শেষ কর, আমি ঘরের কাজগুলো সেরে নি। মায়ের চোখের জল আর পাড়ার মহিলাদের কটু কথা শুনে শ্যামলী এভাবেই প্রতিটা দিন পার করে। এরপর কেটে যায় কয়েকটা দিন। আজ শ্যামলীকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই শ্যামলী জল আনতে নদীর ঘাটে যায়। কিন্তু সেখানে গিয়েও তাকে অনেক কটু কথা শুনতে হয়। ওলো, শুনেছিস আমাদের শ্যামলীকে নাকি আজ পাত্রপক্ষ দেখতে আসবে? ও মা, বলিস কি? এ তো ভালো খবর। তা কোন গ্রাম থেকে লোক আসছে? আমি তো শুনলাম পাশের বড় মাটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে আসছে। ও ও ওই ছেলে? শুনেছি ছেলের নাকি নিজের অনেক জমি জমা আর ভালো ব্যবসাও আছে। ছেলের যতই টাকা থাকুক, মেয়েকে একবার চোখে দেখলে যে তারা দৌড়ে পালাবে না, তার কি গ্যারান্টি? হ্যাঁ, পাত্রপক্ষ ফিরে গেলে তো আবার সারা গ্রাম জুড়ে ওদের নিয়ে হাসাহাসি শুরু হবে। আপনারা পুকুর ঘাটে এসেছেন জল নিতে, আমার বিয়ে নিয়ে এত আলোচনা করার কি খুব প্রয়োজন? আরে, আমরা তো আর বানিয়ে কিছু বলছি না, যেটা সত্য সেটাই নিয়ে কথা বলছি। গরিব ঘরের কালো মেয়ের বিয়ে হওয়াটা তো সত্যিই একটা বড় পরীক্ষার মতো। দিদি চলো, কারো ভালো বলতে নেই। শ্যামলী, তোর ওই নীল শাড়িটা যত্ন করে পর, আর চুলটা ভালো করে বেঁধে নে, যখন তখন পাত্রপক্ষ চলে আসবে। মা, আমার গায়ের রঙের কাছে এই সাধারণ শাড়িটা কি আসলেই কোনো কাজে আসবে? আমাদের মতো গরিবের ঘরে যা আছে তার মধ্যেই তোকে সুন্দর করে সাজতে হবে। কিন্তু মা, আমার খুব ভয় করছে, ওরা যদি আমাকে দেখে আগের মতো না বলে ফিরে যায়। সব মানুষ তো আর একরকম হয় না রে মা, তুই নিজেকে এত ছোট করে দেখিস না। বারবার অপমানিত হতে হতে এখন নতুন মানুষের সামনে যেতেও আমার খুব ভয় করে। ভয় পেলে চলবে, মুখটা হাসি হাসি রাখবি, তাহলেই দেখতে ভালো লাগবে। নে, তাড়াতাড়ি কাপড়টা পরে নে। নমস্কার, বসুন বসুন, অনেক দূর থেকে এসেছেন, আপনাদের নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। ঘর তোর সাদামাটা হলে ক্ষতি নেই, তবে ঘরের মেয়ে যদি কাজের হয়
তাতেই আমরা খুশি। আমার মেয়ে শ্যামলী খুবই শান্ত স্বভাবের, সংসারের সব কাজ সে একাই সামলাতে পারে। আমরাও চাই গরিব ঘরের একটা ভালো মেয়ে, যার গুণটাই হবে আমাদের সংসারের মূল সম্পদ। শ্যামলী, ও মা, বাইরে আয়, মেহমানদের জন্য 1 কাপ করে চা নিয়ে আয়। বসো মা, বসো। হ্যাঁ মা, মাথা নিচু করে আছো কেন? মুখটা একটু তুলে আমাদের দিকে তাকাও। এই কি আপনাদের সেই মেয়ে যার কথা ঘটক আমাদের বলেছিল? হ্যাঁ ভাই, ওই একমাত্র মেয়ে শ্যামলী। না না, আমাকে মাফ করবেন, এমন কালো মেয়ের সাথে এই সম্বন্ধ আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয়। চলো গিন্নি, এখানে আর 1 মুহূর্ত দেরি না করে আমাদের ফিরে যাওয়া উচিত। আপাতত চাটা তো খেয়ে যান। দরকার নেই আপনাদের চা। যাদের সাথে সম্বন্ধ করব না তাদের হাতে চাও খেতে চাই না। আমি আগেই বলেছিলাম না, ওই কালো মেয়েকে দেখে ওরা কখনোই বিয়েতে রাজি হবে না। এমন কালো কুৎসিত একটা মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার মতো সাহস কারই বা হবে? আমি ওদের কাছে কত মিনতি করলাম, নিজের সম্মান বিকিয়ে দিলাম, তবু ওরা তোকে পছন্দ করলো না। তুই জন্ম নেওয়ার পর থেকে শুধু আমার কপালটাই পুড়িয়েছিস, একটা শান্তিও তুই আমাকে দিসনি। মা, গায়ের রং তো আমার নিজের হাতে নেই। আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছি বলো? এখন এই গ্রামের এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কি করে? আমাকে তুই বল। এর চেয়ে যদি তুই আজকে ওই নদীতে ডুবে মরতি, তাহলে আমাকে এত বড় অপমান সহ্য করতে হতো না। তুমি আমার নিজের মা হয়েও এমন কথা বলতে পারলে? আমি কালো বলে তোমার মুখ থেকেও আজ আমাকে এমন একটা নিষ্ঠুর কথা শুনতে হলো। মায়ের চরম রাগে বলা এই কথাগুলো শ্যামলীর নরম বুকে ধারালো ছুরির মতো গভীরভাবে বিঁধল। সে কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে গেল। নিস্তব্ধ গভীর রাত, আকাশের চাঁদের আলোয় নদীর কালো জল যেন এক মায়াবী আয়নার মতো স্থির হয়ে আছে। এমন সময় শ্যামলী চোখের জল ফেলতে ফেলতে নদীর ঘাটে এসে দাঁড়ায়। হে ভগবান, আমি কি এই পৃথিবীতে সবার কাছে এতই অপ্রিয়, এত অবহেলার পাত্রী? সবাই শুধু আমার গায়ের কালো রংটাই দেখে, কিন্তু কেউ কি একবারের জন্যেও আমার ভেতরের মনটাকে দেখতে পায় না? আমি তো জীবনে জেনে বুঝে কারো এতটুকু ক্ষতিও করিনি, তবে আমার কপালে কেন এত কষ্ট? আজ আমি এই সমাজের, এই গ্রামের, এমনকি আমার মায়ের কাছেও এত বড় একটা বোঝা হয়ে গেলাম। যে মা আমাকে জন্ম দিয়েছে, আজ রাগের বশে সেও আমার মৃত্যু কামনা করলো। এই বিশাল পৃথিবীতে যদি একটু ভালোবাসা না থাকে, তবে আমি আর কেন বেঁচে থাকবো? এক বুক অভিমান নিয়ে শ্যামলী নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। চারদিক নিস্তব্ধতা, যেন সবকিছু থমকে গেছে। শ্যামলী যখন তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জলের গভীরে হঠাৎ এক আশ্চর্য আলো জ্বলে উঠল। দেখা গেল জলের নিচে থেকে জলের পরী শ্যামলীকে অজ্ঞান অবস্থায় ওপরে তুলে নিয়ে আসছে। ওরে বোকা মেয়ে, সামান্য মানুষের কথায় কেউ কি এভাবে নিজের সুন্দর জীবনটা শেষ করে দেয়? আপনি কে? আমি কোথায় এসেছি? আমি কি নদীর জলে ডুবে মরে গেছি? না, তুমি মরনি। আমি এই নদীর পরী। তোমার কান্নার শব্দ শুনে
আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আমাকে কেন বাঁচালেন আপনি? আমার তো বেঁচে থাকার মতো কোনো কারণও অবশিষ্ট নেই। কারণ তোমার বুক ফাটা কান্না এই নদীর জলের গভীরতাকেও আজ কাঁপিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এই পৃথিবীতে আমায় কেউ দেখতে পারে না। আমাকে আমাকে সবাই শুধু ঘৃণা করে। যে মেয়ে এত অপমান আর আঘাত সয়েও কারো ক্ষতি চায়নি, তার বেঁচে থাকার হাজারটা অধিকার আছে। কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না, কেউ আমাকে আপন করে নিতে চায় না। এই গ্রামে সবাই আমাকে কালো বলে অপমান করে, পাত্রপক্ষ অবহেলা করে। আজ মাও রেগে আমাকে মরতে বলেছে। হাহ, মানুষ বড়ই বোকা। তারা শুধু বাইরের চামড়াটাই দেখতে পায়, কিন্তু ভেতরের সুন্দর হৃদয়টা দেখতে পায় না। আজ আমি তোমাকে জাদুর ছোঁয়ায় এমন এক অপরূপ রূপ দেব, যা দেখে এই পুরো গ্রাম অবাক হয়ে যাবে। হে কি, আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন না, সত্যি। আর মনে রেখো, তোমার ভাগ্যে এক রাজকুমার লেখা আছে। সে নিজেই একদিন এই গ্রামে এসে তোমাকে খুঁজে বের করবে। এতদিন তোমাকে একা থাকতে হবে। এবার যাও, বাড়ি যাও। নিশ্চয়ই তোমার মা তোমার কথা চিন্তা করছে। কে? এত রাতে ওখানে কে দাঁড়িয়ে আছো? মা, তুমি কি আমায় চিনতে পারছো? আমি তোমার শ্যামলী মা। তুমি আমার শ্যামলী? না না, এটা একেবারেই অসম্ভব। আমার শ্যামলী তো এমন ছিল না। আমি সত্যি বলছি মা, আমি নদীর ঘাট থেকে তোমার কাছেই ফিরে এসেছি। হে, কি অদ্ভুত সুন্দর রূপ তোমার! মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তোমার মেয়ে হয়ে ফিরে এসেছি মা, তুমি আমায় ভালো করে দেখো। তুই তো সত্যি আমার মেয়ে। আমি রাগের মাথায় তোকে মরতে বলেছিলাম রে। আমার মতো পাপী মায়ের আর ক্ষমা নেই। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি আর কোনোদিন তোকে একটুও কষ্ট দিয়ে কথা বলবো না। এবার বল তো, কিভাবে তুই এত সুন্দর হয়ে উঠলি? নদীর পরীর দয়ায় আমি এত সুন্দর হয়েছি। কাল থেকে কেউ তোমার মেয়েকে আর কালো বলতে পারবে না মা। তোমাকে আর কারোর কাছে অপমানিত হতে হবে না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। চল, ভেতরে চল। আরে, ওই দেখো তো, শ্যামলীদের উঠোনে ওই সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে। ওটা কে? সত্যি তো, এত গরিব একটা বাড়িতে এমন রাজকন্যার মতো রূপসী মেয়ে এলো কোথা থেকে? এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এক রাতের মধ্যে একটা মানুষের এমন রূপ কিভাবে বদলাতে পারে? আমার তো মনে হচ্ছে আমরা সবাই মিলে কোনো চোখের ভুল দেখছি। এটা কখনোই সত্যি হতে পারে না। বৌদি, আমি একটু পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, আপনারা কি একটু পথ ছেড়ে দেবেন? তোমার গলার স্বর তো শ্যামলীর মতো লাগছে। তুমি কি সত্যি আমাদের সেই কালো শ্যামলী? হ্যাঁ, আপনারা চোখের ভুল দেখছেন না। ও সত্যি আমার আদরের মেয়ে শ্যামলী। কাল বিকেল পর্যন্ত যে মেয়েটার দিকে কেউ ফিরেও তাকায়নি, আজ তাকে দেখার জন্য সবাই ভিড় জমিয়েছে। যে উঠোন এতদিন অবহেলায় শূন্য পড়ে থাকত, সকাল হতেই সেই উঠোন আজ কৌতূহলী মানুষের মেলা বসে গেল। এবার আর শ্যামলী মাথা নিচু করে রইল না। সে মাথা উঁচু করে ভিড় ঠেলে জল নিতে চলে গেল। শ্যামলীর এমন পরিবর্তন দেখে গ্রামের সবাই শুধু হা করে তাকিয়ে রইল।
রূপ বদলানোর মাত্র কয়েকদিনের মধ্যেই শ্যামলীদের বাড়িতে বিয়ের সম্বন্ধের একেবারে লম্বা লাইন পড়ে গেল। কোনো পাত্রপক্ষ বলল, গ্রামের বাজারে আমাদের ছেলের মস্ত বড় দোকান আছে, আপনারা রাজি থাকলে আজই কথা পাকা করে ফেলি। আবার কেউ বলল, আমার ছেলে কলেজে পড়ে, স্বভাব চরিত্র খুবই ভালো, আপনার মেয়ের কোনো অভাবই থাকবে না। কিন্তু সব কথার শেষে শ্যামলীর শেষ কথা ছিল, আমি এখনই বিয়ে করতে রাজি নই। এমন কথা শুনে পাত্রপক্ষ গোমরা মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে শ্যামলীর মা এতে আরো চিন্তিত হয়ে পড়ে। শ্যামলী, তুই আমাকে সত্যি করে বল তো, এত ভালো ঘরের সম্বন্ধগুলো তুই কেন ফিরিয়ে দিচ্ছিস? কারণ কারণ একজনের জন্য আমি অপেক্ষা করছি মা। সে না আসা পর্যন্ত আমি কাউকেই বিয়ে করব না। কার জন্য অপেক্ষা করছিস তুই? কে এমন আছে যার জন্য তুই এতগুলো সুযোগ নষ্ট করছিস? নদীর পরী কথা দিয়েছে মা, আমার ভাগ্যে যে লেখা আছে সে নিজেই একদিন খুঁজতে আসবে আমাকে। এসব তো রূপকথার গল্প রে মা। কোনো মানুষ কি শুধু ভাগ্যের ভরসায় বসে সারা জীবন কাটিয়ে দিতে পারে? আমি জানি মা, কখনো কখনো মানুষের এই কঠিন অপেক্ষায় তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস হয়ে দাঁড়ায়। তুই কি গোপনে কাউকে নিজের মন দিয়ে বসে আছিস? আমাকে খুলে বল তো। না মা, আমি তাকে এখনো চোখেই দেখিনি, তবে আমার মন বলছে সে একদিন ঠিক আসবে। কিন্তু সে মানুষটা কে, যার জন্য তুই এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? সে কোনো সাধারণ কেউ নয় মা, সে হলো আমার স্বপ্নের রাজকুমার। তোমরা কি শুনেছ নতুন খবর? শ্যামলী নাকি এখন রাজকুমার ছাড়া সাধারণ কাউকে বিয়েই করবে না। আগে যখন কালো ছিল তখন কেউ ফিরেও তাকাতো না, আর এখন রূপ পেয়ে সবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটু সুন্দর রূপ পেয়েছো তো, তাই একেবারে অহংকারে মাটিতে পা পড়ছে না? আমার তো মনে হয় রূপ বদলাতে গিয়ে ওই পরীর জাদুতে মেয়েটার মাথাটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। এভাবে যদি বড় লোকদের সম্বন্ধগুলো ফিরিয়ে দেয় তবে শেষে তো ওর কপালে জুটবে একটা ভিখারি। ঠিক বলেছো, তখন আবার বসে বসে চোখের জল ফেলতে হবে। আমরাও তাই দেখতে চাই। এই অজপাড়াগায় বসে রাজকুমারের স্বপ্ন দেখা, এটা কি কখনো বাস্তবে সম্ভব? পাগলামি ছাড়া আর কিছুই না। আরে ভাই, রূপকথার গল্প তো আর সত্যিকারের জীবনে ঘটে না। মেয়েটা বোকার স্বর্গে বাস করছে। এই গ্রামের লোকেরা আর শুধরাবে না, শুধু অন্যকে নিয়ে সমালোচনা। সেনারা, আমার তো মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। এই মাটির রাস্তাটা কোন দিকে গেছে তোমরা কি কেউ বুঝতে পারছো? ক্ষমা করবেন মহারাজ, আমরা হয়তো পথ ভুল করে কোনো অচেনা পাড়াগায় ঢুকে পড়েছি। আমার ভীষণ তেষ্টা পেয়েছে। আগে ওখানে গিয়ে একটু জল পান করি, তারপর তাদের কাছে পথের খোঁজ নেব। হ্যাঁ মহারাজ, আমাদের ঘোড়াগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে, একটু বিশ্রাম দরকার। তাহলে আর দেরি কেন, চলো আমরা ওই গ্রামের দিকে এগিয়ে যাই। এই যে মা, শুনছেন? আমি একজন ক্লান্ত পথিক, আমাকে একটু খাবার জল দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আসুন, আপনারা বাড়ির মধ্যে আসুন। শ্যামলী, মা বাইরে আয় তো, পথিকের জন্য একটা ঘটিতে করে ভালো ঠান্ডা জল নিয়ে আয়। এ আমি কি দেখছি? গোবরে পদ্ম। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এই নিন, আগে একটু ঠান্ডা জল খেয়ে শান্ত হন। এত মিষ্টি আর স্নিগ্ধ দেখতে আপনাকে। আমি কি আপনার সুন্দর নামটি জানতে পারি? আমার নাম শ্যামলী। শ্যামলী? আপনার নামটিও ঠিক আপনার স্বভাবের মতোই শান্ত আর মায়াবী।
আমরা খুবই গরিব মানুষ বাবা, আপনাকে বসতে দেওয়ার মতো ভালো কোনো ব্যবস্থাও আমাদের নেই। আপনারা এত আন্তরিকতার সাথে আপ্যায়ন করলেন, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমি কি আপনাদের কাছে একটা কথা জানতে পারি? আপনার এই মেয়ের কি বিয়ে হয়েছে? না বাবা, আমরা গরিব মানুষ, এখনো মেয়ের জন্য ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে উঠতে পারিনি। তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখতে চাই। দেখে তো মনে হচ্ছে আপনি কোনো সম্ভ্রান্ত ঘরের মানুষ। বলুন, আপনি কি বলতে চান? আমি পাশের রাজ্যের রাজকুমার। আমি আপনার মেয়ে শ্যামলীকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আপনি আপনি সত্যি একজন রাজকুমার? আমি কি নিজের কানকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আপনাদের সম্মতি থাকলে আমি আজই রাজপ্রাসাদে বিয়ের খবর পাঠাবো। আমার মতো এক সাধারণ মায়ের কাছে এটা যে কতটা স্বপ্নের মতো তা আপনি বুঝতে পারবেন না। শ্যামলী, মা, তুই কি সব শুনেছিস? তোর কি এই প্রস্তাবে সম্মতি আছে? মা, হ্যাঁ, আমার পূর্ণ সম্মতি আছে। তাহলে আর কোনো বিলম্ব নয়, আমি এখনই মহলে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। সেনা, সেনা, দ্রুত গিয়ে সংবাদ পৌঁছে দাও। আমি শ্যামলীকে বিয়ে করে তবেই মহলে ফিরব। আরে শোনো শোনো সবাই, কে কোথায় আছো শোনো। আরে পটলা, তা কি খবর নিয়ে এসেছো যে সারা পাড়া মাথায় তুলছো? আরে তোমরা কি শুনেছো? আমাদের গ্রামে সত্যি সত্যি রাজকুমার এসেছে। রাজকুমার এসেছে মানে? শুধু আসেইনি, রাজকুমার এসে নিজে থেকেই আমাদের শ্যামলীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার মানে শ্যামলী যে রাজকুমারের গল্প বলতো সেটা কোনো পাগলামি বা মিথ্যে কথা ছিল না? হায় হায়, আমরা এতদিন মেয়েটাকে নিয়ে এত হাসাহাসি করলাম, সবই তাহলে আমাদের ভুল ছিল। আরে আমি নিজের চোখে দেখেছি, রাজকুমারের সৈন্যরা প্রাসাদে খবর পাঠাতে ঘোড়া ছুটিয়ে চলে গেল। এমন রাজকীয় বিয়ের খবর তো আজকালের মধ্যেই পুরো গ্রামে আগুন বেগে ছড়িয়ে পড়বে। শুধু কি তাই, আমাদের এই গরিব শান্তিপুর গ্রামে আজ পর্যন্ত এমন অবিশ্বাস্য ঘটনা কখনো ঘটেনি। হ্যাঁ হ্যাঁ, এবার যাও আর খবরটা পুরো গ্রামে ছড়িয়ে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, এই চল। তোমরা চেয়ে দেখো, যাকে আমরা কালো মেয়ে বলে তাচ্ছিল্য করতাম, আজ সে পালকিতে চড়ে রানী হয়ে যাচ্ছে। অন্যের মন না বুঝে আমরা যে কটু কথাগুলো বলেছিলাম, আজ সেটাই আমাদের নিজেদের জন্য চরম লজ্জা হয়ে দাঁড়ালো। শ্যামলী, তুমি কি কিছু ভাবছো? তোমাকে এত চুপচাপ দেখাচ্ছে কেন? আমি ভাবছি, একদিন ভয়ে যে রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটতাম, আজ সেই রাস্তা দিয়ে আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। তুমি মনে রেখো, আজ থেকে তুমি শুধু শ্যামলী নও, তুমি আমার রাজ্যের গর্ব, আমার হৃদয়ের রানী তুমি। শ্যামলী পালকি থেকে একবার নদীর দিকে তাকালো। সে দেখল দূরে জলের ওপর মৃদু নীল আলো যেন তাকে বিদায় জানাচ্ছে। হে নদীর পরী, আমাকে নতুন জীবন আর সম্মান দেবার জন্য আমি তোমার কাছে চিরঋণী। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।